ঠিক আছে। রাইটিং পার্টে কি কি থাকে একটু বলো তো দুই একজন, আমি জিনিসগুলো একটু স্লাইড করতে করতে তোমাদের থেকে শুনি। বলো রাইটিং পার্টে কি কি থাকে। স্যার প্যারাগ্রাফ কম্পোজিশন, মানে সরি, মানে স্যার হুম। প্যারাগ্রাফ এসে, আর হচ্ছে স্যার আপনার অ্যাপ্লিকেশন অথবা স্যার ওই আপনার লেটার, আর হচ্ছে স্যার হ্যাঁ। আপনার এই যে স্যার ওই যে আরেকটা জানি স্যার কি আইটেম স্যার, ভুলে গিয়েছি স্যার। আচ্ছা, আর কেউ জানো না কি কি থাকে? হুম। বললাম স্যার এই রিয়ারেঞ্জ একটা আইটেম স্যার ভুলে গেছি স্যার, ওই তিনটে মনে আছে স্যার। নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট, মেমো। হুম। আচ্ছা, এই যে নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, মেমো, স্লোগান, এগুলো থাকে, ঠিক আছে। সবগুলোই থাকে না, এটা একটা টপিক। হ্যাঁ, একটা টপিক, একটার মধ্যেই পাঁচটা ক্রাইটেরিয়া থাকে, এগুলো আসতে পারে। হ্যাঁ, তো আজকে আমরা রাইটিং পার্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি, কিন্তু কোনটা নিয়ে আলোচনা করব সেটা একজন বললে অ্যাপ্লিকেশন নিয়ে। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা স্যার আমরা আমি একটু পরে বলেছিলাম দেখবো। স্যার। হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা একটু পরে দেখবো, কারণ অ্যাপ্লিকেশন নিয়ে আমার আরেকটু কাজ করার আছে। হ্যাঁ, অ্যাপ্লিকেশনে আমি এখানে কিছু ফরম্যাট রাখছি, কিন্তু ফরম্যাট তো আমি ফলো করি না। মানে ফরম্যাট হয় কি যে ওই আসলে ধরি মাছ না ছুঁই পানি এরকম ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, কারণ ওই ফরম্যাট দিয়ে ভালো মার্ক আসলে আসে না। একটা পার্টিকুলার টপিকের উপর একটা অ্যাডভার্ট সরি অ্যাপ্লিকেশন সুন্দর করে পড়তে হয়, দুই এক লাইন এক্সট্রা লিখলেই অ্যাপ্লিকেশন এনাফ। ওই সবগুলো ফরম্যাটে পড়তে হবে, ব্যাপারটা যেহেতু এরকম না, এই জন্য আমি কম্বাইন করে পড়াবো। হ্যাঁ, ওই যে তোমাদের কিছু ট্রিকি জিনিস থাকে না, যে একটা অ্যাপ্লিকেশন পড়লে 10টা অ্যাপ্লিকেশন পাওয়া যায়, একটা প্যারাগ্রাফ পড়লে 10টা প্যারাগ্রাফ পাওয়া যায়, এগুলো আমার এখানেও আছে বা করা আছে। হ্যাঁ, কিন্তু আমি আগে পড়া দিচ্ছি তোমাদের, এই যে একটা এসে পড়া দিলাম, কেন পড়া দিলাম? যাতে তোমরা ওই যে সহজ ভাষায় এসে লিখে দিছি সেই জিনিসটা পড়লে আর ওই টেমপ্লেটে বা ফরম্যাটে চাইতে হবে না, কারণ ফরম্যাটে লিখলে মার্ক পাবা হয়তো হাফ। হ্যাঁ, হাফ বলতে কি মানে 10 মার্ক থাকলে পাবা 5, কথার কথা। হ্যাঁ, এরকম। তো ফরম্যাট ফলো করা ভালো, নাকি ধরো আমি যেভাবে লিখে দিচ্ছি সহজ ভাষায় লিখে, হ্যাঁ, লিস্ট 6-7 পাওয়া ভালো 10-এর মধ্যে? ছয় কারণ সাত এখন কি, কারণ এখন হচ্ছে তোমার হাতে সময় আছে। তো তুমি ফরম্যাট বা টেমপ্লেট কখন পড়বা? যা ধরো পরীক্ষার 10-15-20 দিন আগে পড়তে বসার মন করছে, যে না এই সাবজেক্টে তো আমার পাস করা লাগবে, একটু পড়তে বসে, তখন তার জন্য ফরম্যাট বা টেমপ্লেট দরকার। যে না কোনো মতো চালাই যায়, যেন একটা প্যারাগ্রাফ আসতে যেন মোটামুটি লিখতে পারি, কোনো মতো ধরি মাছ না ছুঁই পানি অবস্থা দিয়ে পাস করে আসতে পারবো কি পারবো না এটা পরের বিষয়। বাট তার টেন্ডেন্সিটা থাকবে ওই সময় ওই টেমপ্লেট পড়া বা ফরম্যাট পড়া। বাট তোমার হাতে এখন অনেক সময় আছে, তুমি যদি এখন থেকে ওই টেমপ্লেটে অভ্যস্ত হয়ে যাও, তাহলে তোমার আলটিমেটলি জিনিসটা ইফেক্টিভ হবে না, মার্কিংও ভালো তুমি পাইরেও আনতে পারলা না, এরকম হচ্ছে তোমার ব্যাপার। এটা একটু ব্যর্থতা বলা চলে। তো যাই হোক, ওই বিষয়গুলো আমরা পরে দেখাই দিব, সমস্যা নেই। মানে যার একদম উপায় নাই তার তো করতেই হবে, তাই না? তো সেটা অবশ্যই পরে, সেটা রেকমেন্ডেড না, আমি কোনোদিনও রেকমেন্ড করি না ওইভাবে পড়ার। বুঝতে পারতেছো আমি কি বলতেছি? হ্যাঁ, কারণ জি অনেক স্যার। স্টুডেন্ট এরকম চায় যে স্যার একটা ফরম্যাট দেন, একটা টেমপ্লেট দেন, আমি যেন একটা পড়লে 10টা পারি। হ্যাঁ, আছে আমার এখানে, দেখো এই যে আমি দেখাই। স্যার একটা কথা বলতে পারি স্যার? বলো। স্যার আমাদের এই যে আপনি যে পিডিএফটা স্যার দেখাচ্ছেন, ওই পিডিএফটা স্যার আমরা কোনোভাবে কি নামাতে পারি স্যার? ডাউনলোড দিয়ে পড়তে পারি? মানে স্যার হ্যাঁ, এই এটা তো পিডিএফ, ওপেন অ্যাক্সেস তোমাদের। স্যার কোথায়, মানে এটা লিঙ্ক তো স্যার জানি না স্যার, এই জন্য এটা বলছিলাম স্যার। রাইটিং পার্ট তো এখনো দেই নাই, আমি আজকে পড়াইলে আজকে তোমাদের সাবমিট করবো, প্রোভাইড করবো। যখন থ্যাংক যেটা ইউ স্যার। পড়াবো স্যার এই সেই গ্রুপে, পিডিএফটা জি ওই স্যার, সময় পাবা। হ্যাঁ, আদারওয়াইজ স্যার এই তুমি পাবা গ্রুপে না। দিয়েন স্যার, এই গ্রুপে দিয়েন স্যার, আমি তাহলে নিতে পারবো নি। সব সবকিছুই এই গ্রুপে যাবে, আর একটা লিঙ্কেই, তোমাদের সেকেন্ড কোনো লিঙ্ক নাই। রেকর্ড ক্লাস দেখো না তুমি, ওই লিঙ্কের হ্যাঁ মধ্যেই স্যার, এটাও জি স্যার। যাবে। হ্যাঁ, ওখানে আপডেট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। লেকচার থ্যাংক স্লাইডের ইউ সো মাচ। মধ্যেই রাইটিং পার্ট নামে আরেকটা ফোল্ডার অ্যাড হবে, ওখানে এগুলো অ্যাড হবে। ক্লিয়ার? যেদিন যেটা ইয়েস পড়াবো স্যার। ওই পার্টটুকু আমি আপলোড করে দিই। ওকে। ওকে স্যার, তো থ্যাংক ইউ স্যার। দেখো, এই যে অল কাইন্ডস অফ গুড স্যার একটা কোয়ালিটিস নিয়ে কোশ্চেন যে ছিল। প্যারাগ্রাফ। বলো। স্যার আপনারা যে রাইটিং পার্টের সাজেশন দিবেন বলছেন, ওখানে কি অ্যান্সার সহ দিবেন? অ্যান্সারটা ওইখানে ইনক্লুড থাকে না, অ্যান্সার হচ্ছে আমরা আলাদাভাবে অন্য পিডিএফ এ দেবো, ওই সাথে অ্যান্সার দেই না। হ্যাঁ, কারণ ওইখানে অ্যান্সার দেওয়া আচ্ছা, মানে হচ্ছে ওই সবাই ওইটাই পড়বে। তো আমি যখন ঠিক প্যারাগ্রাফ আছে। পড়াচ্ছি, তো এখন একটা প্যারাগ্রাফ হয়তো তোমাদের লিখে দিলাম, বা আমি বলেই দিই যে আমারটাই পড়তে হবে, এমন কোনো কথা তো নাই। তুমি যে লাইট কোনো বন্ধ বই কর। ফলো করে পড়তে পারো। আচ্ছা, অ্যান্সার ওইখানে আমরা আলাদা ভাবে দিই।
ঠিক আছে? ওই একটা সাজেশন রেডি করব, পরে অ্যান্সারটা অ্যাড করবো। যেটা বলতেছিলাম প্যারাগ্রাফের, দেখো ওই যে গুড কোয়ালিটিস নিয়ে যে ধরনের প্যারাগ্রাফ আসতে পারে, তার জন্য ওই যে এখানে টপিক লেখা আছে, যে টপিকের ওইখানে জাস্ট টপিকের নাম লিখলেই হয়ে যাবে। যেমন হ্যাঁ, ভ্যালু অফ টাইম, এইখানে টপিকের এখানে ভ্যালু অফ টাইম লিখলে হয়ে যাবে, এখানে ভ্যালু অফ টাইম লিখলেই হয়ে যাবে, এখানে ভ্যালু অফ টাইম লিখলে হয়ে যাবে। তো এটা আসলে আহ এখন কথা হচ্ছে এই অনেস্টির সাথে কি এডুকেশনের তোমার হচ্ছে সব লাইন মিলবে? বা অনেস্টি একটা জিনিস আর এডুকেশন বা এডুকেশন একটা জিনিস। প্যারাগ্রাফ লিখতে হইলে এডুকেশন লিখ বা এডুকেশন লিখ যে এই, ধারাবাহিকতায় লিখতে হবে বা যে যে ইনফরমেশন দিতে হবে তার সাথে অনেস্টি এই ইনফরমেশন গুলো তো ম্যাচ করবে না। এই যে হাতে গোনা 8-10টা লাইন হয়তো ম্যাচ করবে, এইটুকুই। তো ওইটুকুই টেমপ্লেট বা ফরম্যাট ফলো করে আসলে পারা যায়। কিন্তু একটা প্যারাগ্রাফকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করে ইনফরমেটিভ ওয়েতে তথ্যবহুল যদি তুমি কোনো কিছু লিখতে চাও এবং ভালো মার্কিং পাইতে চাও, তাহলে তোমাকে আলাদা করে জিনিসের কিছু এক্সট্রা জিনিস পড়তে হবে, তাই না? অনেস্টি রিলেটেড কথাবার্তা যখন বলবা সেটা একটা বিষয়, এডুকেশন রিলেটেড কথাবার্তা যখন বলবা সেটা আরেকটা বিষয় চলে, তাই না? যাই হোক, কানেক্ট করা যায় যতটুকু ততটুকু করে একটা টেমপ্লেট বা ফরম্যাট সাজানো আছে। এগুলো হচ্ছে যারা ওই যে লাস্টে যে একদম অবস্থা খারাপ তাদের জন্য। বাট তোমরা সাজেশনে খুব বেশি প্যারাগ্রাফও দেওয়া থাকে না, বড় জোর ফাইনাল। আমরা রেগুলার যে সাজেশন দেবো সেখানে 8-10টার মতো থাকবে, ঠিক আছে? ফাইনাল সাজেশনে দেখা যায় 3টা দিয়ে দিই অনেক সময়, বা 4টা দিয়ে দিই অনেক সময়। তো খুব কম প্যারাগ্রাফই তোমাকে পড়তে হবে এট লাস্ট। তো কেন না একটু ভালো করে পড়ি, নাকি? এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং ওই টেন্ডেন্সিতে পড়তে হবে। শর্টকাট ওয়েতে পড়তে গেলে নাম্বারও শর্টকাট আসবে। ঠিক আছে, আজকে আমরা যেটা পড়বো না, অ্যাপ্লিকেশন একজন আরেকটা কথা বলছে, ছিল। বাট পরে পড়বো। হ্যাঁ, বলো। স্যার, স্যার আমি আসলে রেনেসা গাইডটা কিনছিলাম তো। তো ওইখানে হচ্ছে সাজেশনে অনেকগুলা নাম দেয়া আছে কিন্তু কোনো অ্যান্সার দেয়া নেই। তো আমি পড়বো কোথা থেকে, মানে আমি উত্তর পড়বো কোথা থেকে? সোর্স করো, যে কোনো জায়গা থেকে সোর্স করতে হবে, বা তুমি নিজে অ্যান্সারিং করার চেষ্টা করো। হ্যাঁ, যেমন কোনটার অ্যান্সার দেওয়া নাই বুঝিনি, কোনটার অ্যান্সার দেওয়া? মানে কোনো কিছুরই অ্যান্সার দেয়া নেই, অ্যাপ্লিকেশন, এসে, কোনো কিছুরই না, শুধু তো নাম দেয়া আছে। টপিকের নাম তো আছে, অ্যাপ্লিকেশনের সাব কোশ্চেন তো আছে, তাই না? তো সেটা জি। তুমি কোশ্চেনটা দেখো, যে কোনো বই ফলো করে পড়ো। হ্যাঁ, অন্য কোনো বই ফলো করে পড়ো যেখান থেকে তো কোন অ্যাপ্লিকেশন বই কমন, ফলো করবো? কোনো যে কোনো ইংলিশ? বই, বইয়ের কোনো অপশন আমি ব্যতিক্রম নবোদয় যে কোনো পাবলিকেশনের বই পড়তে পারো। আরো আছে অনলাইন বেস, যেই যেই গুলো আছে, তুমি টপিক লিখে সার্চ করো, ওই টপিকের উপর অ্যাপ্লিকেশন চলে আসবে, সেটা লিখে নাও খাতায়, লিখে পড়া শুরু করো। স্যার যে দিগদর্শনটা কোনো আমি ভাবে কিনেছি, চাও হবে পড়তে স্যার? পারো। স্যার ভালো, দিগদর্শন হবে আচ্ছা তো? দিগদর্শনও ঠিক ভালো, আছে। যে চৌধুরী কোনোটা অ্যান্ড ফলো করো। হোসেনের বইটা অনেক ভালো, জি স্যার। এটা পড়তে পারেন। হ্যাঁ, ওটা তো আরো ভালো। কোনটা? হুম, চৌধুরী অ্যান্ড হোসেনের বইটা, এটা অনেক ভালো। কোনটা আপু? ওইটা অ্যাডভান্সড, হ্যাঁ ওইটা অন্যটা অ্যাডভান্সড ইংলিশ, যেটা ওইটা ওই যে গ্রামার বই, হ্যাঁ ওইটা আলাদা। ঠিক স্যার আছে, কোনটা আচ্ছা চৌধুরীর নামটা একটু বলা যাবে স্যার? চৌধুরী এন্ড হোসাইন, হ্যাঁ। ও, ওকে স্যার, ওইটা থ্যাংক ইউ। গ্রামার বুক, গ্রামার বুক তোমাদের অনার্স এর। যে কোনো গ্রামার বুক, যে কোনো গ্রামাটিক্যাল বই যে ফলো করে ওইটা ফলো করা সবাই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা একটু এই যে পড়া যাবো, হ্যাঁ। সিচুয়েশনাল রাইটিং, তোমরা যেই কথাগুলো এতক্ষণ বললা, ওই যে নোটিশ, পোস্টার, মেমো, এগুলোকে বলে সিচুয়েশনাল রাইটিং। আজকে আমরা এটার একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে নোটিশ। কারণ এখানে দেখো কয়টা, 5টা, তাই না? নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, মেমো আর স্লোগান। আগে পড়ানোর আগে এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে তোমাদের আইডিয়া, যে এইখানে মার্ক থাকে হচ্ছে, তোমার হচ্ছে 4 মার্ক। ঠিক আছে, 4 মার্কের একটা রাইটিং টপিক এটা, এবং এটাতে চেষ্টা করলে 4-4ই পাওয়া যায়। আর এটা কেন ইম্পর্টেন্ট, এটা কেন ইম্পর্টেন্ট সেটা আমি একটু তোমাদেরকে বুঝাই। ধরো তুমি একটা প্যারাগ্রাফে 10 মার্ক, প্যারাগ্রাফের মার্কস কত? স্যার 10। 10 স্যার। প্যারাগ্রাফে তো কি 10? আসলে 10 না তো মনে হয়। প্যারাগ্রাফে তোমাদের থাকে কত যেন, স্যার 8 স্যার, 8 আমি ভুলে 8, গেছিলাম স্যার। 8, 8, হ্যাঁ। সরি, হ্যাঁ, আমার মাথায় ছিল 8। এবার একটু খেয়াল করো, প্যারাগ্রাফ হচ্ছে 8 মার্ক। এইখানে তুমি আহ পড়তে হবে বেশি। প্রথম কথা হচ্ছে এটা, কারণ প্যারাগ্রাফ মোটামুটি 2 পেজ কম করে হলেও লিখতে হবে, কম করে হলেও 2 পেজ। এখন আবার ভাইবো না যে আমার আহ, লেখা মোটামুটি বড়, আমি কোনো মতো একটু লিখলে 2 পেজ হয়ে যায়, ওইরকম লেখার 2 পেজ না। এই জন্য আমি পেজের কোনো হিসাব দেই না, আমি বলি হচ্ছে মিনিমাম 200 to 220। কত বলছি? 200 থেকে 220 ওয়ার্ড মিনিমাম লিখতে হবে প্যারাগ্রাফে।
কথাগুলো খেয়াল করো, ওয়ার্ড তো বুঝো তাই না? একটা লাইনের মধ্যে ধরো 8-10টা করে ওয়ার্ড থাকে। তো তোমাকে 200 ওয়ার্ড লিখতে হইলেও কমপক্ষে 11, 12, 13, 14, 15 লাইন লিখতে হবে, যদি এক লাইনে 20টা করে ওয়ার্ডও থাকে। এত তো ওয়ার্ড থাকে না, তো মোটামুটি অনেক তোমাকে হিসাব করে লিখতে হবে। যে ধরো আমার আমার লেখা যদি মিডিয়াম সাইজের হয় তাহলে মোটামুটি 2 পেজ পার হয়ে যাবে, একটু ছোট সাইজের হলে 2 পেজে হয়ে যাবে। তো তুমি যেটা করবা যে তুমি ওয়ার্ড কাউন্ট করে পড়া শুরু করবে। আমি যেই প্যারাগ্রাফ গুলো তোমাদেরকে দিব সেখানে ওইরকম 200 থেকে 220 ওয়ার্ডের মধ্যেই প্যারাগ্রাফ গুলো লেখা আছে, যেটা খুব বড়ও না খুব ছোটও না, এরকম। হ্যাঁ, এখন কথার কথা যেটা, ওটা প্যারাগ্রাফ পড়ানোর সময় আমি ইন ডিটেলস বলবো, এত কিছু এখন মাথায় নিতে হবে না। যেটা বলতেছি সেটা হচ্ছে, ধরো অনেক কিছু লিখতে হয় তোমাকে, অনেক কিছু লিখে তুমি 8-এর মধ্যে ওই যেয়ে 4, খুব ভালো লিখলে অনেক সময় 5। হ্যাঁ, আবার দেখা যায় যে অনেকে 6-7ও পেয়ে থাকে। বাট এখন কথা হচ্ছে, তুমি পড়তে হচ্ছে বেশি, লিখতে হচ্ছে খুব ভালোভাবে, বেশি করে চিন্তা ভাবনা করে, বা সবার ক্ষেত্রে ভালো নাও হইতে পারে। মার্কিং আসতেছে কত? ওই 4 থেকে 5। বাট এই যে সিচুয়েশনাল রাইটিং এর যে টপিকটা, এখানে মার্কিং 4, কিন্তু খুব কম পড়ে টেমপ্লেট বা ফরম্যাট অনুযায়ী লিখলেই, ফরম্যাট অনুযায়ী লিখলেই তোমার 4-এ 4 পাওয়া যায়। তাহলে বলো, কোনটা হচ্ছে বুদ্ধিমান মানুষ পড়বে আর কোনটা গাধা মানুষ পড়বে আগে? সিচুয়েশনাল রাইটিং প্রথমে পড়বে। আগে পড়বে হ্যাঁ, বুদ্ধিমান মানুষ। কারণ আমার এখানে কম লিখতে স্যার স্যার, হবে, আগের রেকর্ডটা সময় কি দেওয়া লাগবে। হয়েছে? হ্যাঁ, তোমার লিখতে হবে কম, পড়তেও হবে কম, এবং জিনিসটা সময়ও লাগবে কম। পরীক্ষায় লিখতে গেলে একটা প্যারাগ্রাফ লিখতে অনেকের 15-20 মিনিট সময়ও লাগতে পারে, কিন্তু একটা নোটিশ বা পোস্টার লিখতে তার হয়তো 5 থেকে 6 মিনিট সময় লাগবে, কিন্তু নাম্বারিং কাছাকাছি যেই পাওয়া যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন এই সিচুয়েশনাল রাইটিং এটা কেন? সিচুয়েশনাল রাইটিং মানে হচ্ছে, সিচুয়েশনাল কথাটার অর্থ হচ্ছে অবস্থাগত, তাই না? সিচুয়েশন মানে অবস্থা। তাহলে বিভিন্ন অবস্থা বিবেচনায় যেই লেখাগুলো আমরা লিখি সেটাকে আমরা বলি হচ্ছে সিচুয়েশনাল রাইটিং। তাহলে কি কি অবস্থায় কি কি জিনিস লিখি, দেখো আমরা বাস্তব দিক থেকে চিন্তা করি। ধরো কালকে তোমাদের কোনো, যে কলেজে পড়ো সেই কলেজটা বন্ধ, বা আগামী ঈদের মধ্যে কয়দিন বন্ধ থাকবে, 10 দিন বন্ধ থাকবে। তাইলে কলেজ কি করবে? তোমরা কিন্তু প্রতিদিনই ন্যাশনাল ইউনিভার্সিটির নোটিশ দেখে থাকো বা ফলো করে থাকো। নোটিশ দেয়, নোটিশটা লিখে তারা সবার কাছে পোর্ট্রে করে যে আমাদের কলেজ এই কারণে এই কয়দিন বন্ধ থাকবে। তাহলে এটা একটা অবস্থা দাঁড়াইলো না, যে এখন আমার কলেজটা বন্ধ করতে হবে, তার জন্য একটা নোটিশ আকারে একটা রাইটিং লিখে আমাদের স্টুডেন্টকে জানানো। তাহলে এই যে একটা অবস্থা ক্রিয়েট হইলো, এটা জানানোর জন্য যেই লেখাটা লিখলাম, এই টাইপের লেখা, এটা হচ্ছে নোটিশ। পোস্টারের কথা যদি চিন্তা করো, পোস্টার জিনিসটা কখন হয়? যখন আমরা এই যে, খুব সহজ উদাহরণ দিতে গেলে, নির্বাচনের সময় পোস্টার দিয়ে জয়লাভ করে ফেলে সব, তাই না? তো তখন কি হয়? নির্বাচন হচ্ছে, আমি এই মার্কায় দাঁড়াইছি, আমারে ভোট দিবেন, আমি এই করব, আমি সেই করব। হ্যাঁ, তো তখন সে তার পোর্ট্রেট বা তার ভ্যালু পোর্ট্রে করার জন্য তখন সে তার পোস্টার ছাপায়। সহজভাবে আরো বলি, ধরো আমরা আহ কোনো কিছু মানুষকে জানানোর জন্য, কোনো সচেতনতামূলক কোনো কিছু সমাজে প্রচার করার জন্য আমরা অনেক ধরনের পোস্টার ব্যবহার করি। আমরা পোস্টার লিখি বা পোস্টার বানিয়ে আমরা সব জায়গায় টানাই দিই, মানুষ দেখে, মানুষ সেখান থেকে জানে শোনে। তো এই যে এই অবস্থা বিবেচনায় যে ধরনের লেখা লেখা, সেটা হচ্ছে পোস্টার লেখা। অ্যাডভার্টাইজমেন্ট কখন দরকার? ধরো আমি নর্মালি যদি বলি, আমি আমার ল্যাপটপটা সেল করব, আমি একটা ফ্ল্যাট সেল করব, আমি একটা হতে পারে যে কোনো কিছু সেল করব। তো তোমাকে কি করতে হবে? অ্যাডভার্টাইজ করতে হবে যে না, আমার এই প্রোডাক্ট আমরা সেল করতে চাচ্ছি, আপনারা নিতে পারেন। তো তখন এই সিচুয়েশনের জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি। তো এই যে জিনিসগুলো, এগুলো তোমরা কি করতেছো? একটা সিচুয়েশনকে রিপ্রেজেন্ট করার জন্য লিখতেছো, এই জন্য এগুলোর নাম হচ্ছে সিচুয়েশনাল রাইটিং। বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, এখন Yes, এখানে sir. তোমাদের সিলেবাসে আছে নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, মেমো আর স্লোগান। সবগুলো তোমাদের দরকার হবে না। দরকার হবে না কেন বলতে, পড়লে ভালো, বাট সব তো পড়ার দরকার নেই। নাম্বার কত? মাত্র 4। এত কম মার্কের জন্য এত টপিক পড়ায় আসলে তো লাভ নাই, বা এত পড়েও বোকামি করেও লাভ নেই। হ্যাঁ, তো যেটা স্মার্ট ওয়েতে পড়তে হবে, আমরা দেখো এখানে স্টারিং করছি, স্টার মার্ক করছি। নোটিস মানে এটা অ্যানালাইসিস টু তোমার হচ্ছে
প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। হ্যাঁ, গত বছরে যেই কোশ্চেন গুলো আমরা ধরো 8 10 15 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে যেটা দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসেস তোমার নোটিশ অর পোস্টার যে কোনো একটা অবশ্যই থাকে। কি বলছি? নোটিশ। এবং পোস্টার যে কোনো একটা অবশ্যই থাকে। যে কোনো একটা অবশ্যই থাকে। তাইলে বোঝা গেল যে নোটিশ আর পোস্টার যদি আমি 100% পড়ি তাইলে অবশ্যই কমন। এখন কেন স্যার আমার একটা কথা আসে ছিল। কিভাবে সেটা বলি। হ্যাঁ, পরে শুনতেছি। আসে কিভাবে আসে, ধরো দুইটা অর দিয়ে অথবা দিয়ে দুইটা আসে। এখন হতে পারে নোটিশ অথবা অ্যাডভার্টাইজমেন্ট আসে, অথবা পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট আসে, অথবা কোনো কোনো সময় নোটিশ অথবা পোস্টার হতে পারে, পোস্টার মেমো হতে পারে, নোটিশ স্লোগান। বাট অল দ্য টাইম দেখা গেছে নোটিশ অথবা পোস্টারের সাথে যে কোনো একটা থাকে। কথা বুঝছো আমার? জি স্যার। আচ্ছা, তাইলে এইটা বুঝলে আমার কি করতে হবে? নোটিশও জি 100-100 সবকিছু পড়তে হবে, পোস্টারও 100-100 সবকিছু পড়তে হবে। বাট একটা বা দুইটা বছরে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে যে হয়েছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট মেমো এরকম চলে আসছে, মানে দুইটার একটাও অনেক সময় আসে না। এই জন্য আমরা কি করছি দেখো, অ্যাডভার্টাইজমেন্টের দুইটা বা তিনটা টেমপ্লেট বা দুইটা তিনটা অ্যাডভার্টাইজমেন্ট একই জিনিস, সবগুলো একই রকম, খুব সহজ জিনিস এগুলো। জাস্ট পড়ে গেলে আমার এটাতে প্রিপারেশন একদম টোটালি 100-100 নাকি? তাহলে নোটিশ এবং পোস্টারটা আমরা একদম টোটালি সবকিছু ভালো করে পড়বো, আর অ্যাডভার্টাইজমেন্টটার আমরা দুই তিনটা ফরম্যাট দেখে যাব। ক্লিয়ার? এই পড়ার আগে পড়াটা পড়তে হবে যে কি কি কিভাবে পড়বে এবং কোনটা কতটুকু ইম্পর্টেন্ট, এটা জানছো বা বুঝছো কিনা সবাই আমাকে একটু ক্লিয়ার করো। জি স্যার। জি স্যার, জি স্যার, ইনশাল্লাহ। স্যার আচ্ছা, একজন একজন কি জন্য বলতে চাইছিলে, এবার বলো, কোশ্চেন করে। স্যার আগের ক্লাসে তো রেকর্ড দেওয়া হয় নাই। আচ্ছা, রেকর্ড দেওয়া না হইলে পাওয়া যাবে, ঠিক আছে, এটা নিয়ে এখন প্রশ্ন করার কিছু নেই। আর স্যার পাও না, এখন এই রেকর্ড যে পাও না? ক্লাস শেষে স্যার রেকর্ড ক্লাসটা দিয়ে দিলে ভালো হয়। স্যার নোটিশ, আচ্ছা, দিয়ে নোটিশের দিবেন। পিডিএফ কি পাবো আজকে? সবই পাবা, সবই পাবা, আমি যা পড়াবো সব পাবা, না পাওয়ার কোনো অপশন নেই, স্যার ঠিক আমি আছে? একটা কথা বলবো স্যার। ক্লাসটা দিয়ে হ্যাঁ, দেন। স্যার আমি একটা কথা বলবো। বলো বলো, শুনতেছি তো। এখানে ইমার্জেন্সি স্যার ওই কথাগুলা বলা ভালো, কারণ স্যার টাইম বলছিলাম অল্প কি, থাকে তো। একটু একটু বলি। স্যার বলছিলাম কি স্যার, আমি আসলে বলতে লজ্জা লাগছে স্যার, আমি আসলে স্যার বুঝতে পারছি না স্যার, পিডিএফ গুলো কোথা থেকে পাবো স্যার? আপনি যদি একটু দিয়ে দিতেন স্যার গ্রুপে, সেটা ভালো হইতো স্যার। আচ্ছা, ঠিক আছে, এগুলো স্যার আমি আমরা সব বুঝতেছি ক্লিয়ার না করব, স্যার কোনো কোথা থেকে টেনশন নেই, নিবো ঠিক স্যার। আছে? ওকে। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আর আচ্ছা, একটা এবার দিন আসো। এক্সট্রা নেন, যেখানে সব ক্লিয়ার করে দেন। আচ্ছা, এবার আসো আমরা যেটা বলতেছিলাম, তোমাদের যে কোনো প্রবলেম, যে কোনো কিছুর জন্য আমরা আছি, সব ইনফরমেশন সব কিছু পেয়ে যাবে। হ্যাঁ, এগুলো কোনো টেনশনের বিষয় না। হ্যাঁ, অনেকে পাইছে, অনেকে পাও নাই। যারা পাইছে তাদেরও পাওয়ার কারণ আছে, যারা পাও নাই তাদেরও না পাওয়ার কারণ আছে। পাবা না এমন কেউ থাকবে না। ক্লিয়ার? এবার আসো, তাহলে নোটিশ এবং পোস্টার আমরা ক্লিয়ার করব একদম 100-100, অ্যাডভার্টাইজমেন্ট দুই তিনটা ফরম্যাট দেখবো, এবং মেমো স্লোগানেরও একটা করে ফরম্যাট আমি তোমাদের পড়াই দিব, যাতে জানা থাকে। হ্যাঁ, এই আর কি, পুরো টপিকটার এইভাবে প্রিপারেশনটা আমরা আগাবো। তো আজকে আমরা তাহলে প্রথমটা শুরু করি, নোটিশটা শুরু করি। হ্যাঁ, নোটিশ এই জিনিসটা তো আমরা খুব সহজ ভাষায় বুঝলাম প্রথমেই, এবং এইভাবেই জিনিসটাকে মনে রাখো। নোটিশটা কি বলছি প্রথমে, যে আমরা ধরো কোন স্কুল কলেজে প্রতিষ্ঠানের একটা কিছু করতে হবে, কোনো ইভেন্ট থাকবে, কোনো কিছু বন্ধ ঘোষণা করতে হবে, আমরা একটা নোটিশ লিখি। এবং আমরা নোটিশ ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত, তাই না? স্কুল কলেজে নোটিশ লাগাই দিত না, নোটিশটা দেখে আমরা বুঝতাম যে আজকে এই অবস্থা, আজকে সেই অবস্থা, এরকম কিন্তু আমরা আগে থেকেই দেখছি। তো এখন ধরো তুমি একটা জব প্লেসমেন্ট হয়েছে তোমার, তুমি একটা জব করো কোথাও, তোমাকে বললো যে একটা নোটিশ আকারে এই ইনফরমেশনটা সবাইকে জানান। তো তুমি যদি নোটিশ কেমনে লেখে এটা না জানো, তাহলে কি তুমি লিখতে পারবা? না স্যার। না। লিখতে পারবা না। হ্যাঁ, তো তাইলে তুমি আজকে যখন শিখতেছো, তো তার পরের দিন থেকে তুমি লিখতে পারবা। তো এটা একটা স্কিল ডেভেলপড হচ্ছে তোমার, তাই না? একটা ইমেইল লেখার জন্য কিছু তোমার ফরম্যাট ফলো করতে হয়, কিছু ফর্মালিটিস আছে ইমেইল লেখার ক্ষেত্রে। তেমনি ভাবে ইমেইল এর ফরম্যাট বা ফর্মালিটির সাথে তোমার কিন্তু
নোটিশের ফর্মালিটি যাবে না, নোটিশ যেই লিখে সেই সুন্দর করে লিখতে পারবে। তোমাকে যদি প্রসিডিউর জানা থাকে তুমি কিন্তু লিখতে পারবা। একটা পোস্টার রেডি করতে বললে তুমি যদি শিখে যাও জিনিসটা, তাহলে তুমি সুন্দর করে রেডি করতে পারো। এগুলো কিন্তু একটা স্কিল কাইন্ড অফ তোমার বিভিন্ন প্রফেশনাল লাইফে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমরা খুব গুরুত্ব সহকারে জিনিসগুলো পড়ার চেষ্টা করি। আচ্ছা, এখন কথা হচ্ছে নোটিশ লেখার আগে যেই সকল বিষয় তোমাকে মনে রাখতে হবে। দেখো আমার স্লাইডে পুরো একটা সামারি এখানে আমি রাখছি, যে 5টা পয়েন্টে আমরা নোটিশটাকে ভাগ করব। 5টা পয়েন্টে নোটিশকে ভাগ করব। আরো বেশি তোমার যেহেতু নতুন টপিক, এটা তোমাদেরকে একটু পরিচিত জিনিসের সাথে যদি রিলেট করাই দিই, যেমন আমরা কি অ্যাপ্লিকেশন সবাই লিখি না? জি স্যার, অ্যাপ্লিকেশনে জি আমরা ওই যে প্রথমে জি টু স্যার। দ্য স্যার বা টু দ্য প্রিন্সিপাল, তারপরে হচ্ছে সাবজেক্ট লিখি, তারপরে ডিয়ার স্যার বা অনারেবল স্যার লিখে একটা বডি লিখি, লিখার পরে হচ্ছে ইউর অবিডিয়েন্ট, যে ফরম্যাটটা ফলো করি, একটা ফরম্যাট কিন্তু আছে, তাই না? অ্যাপ্লিকেশনের একটা ফরম্যাট আছে, তো এরকমও নোটিশের একটা ফরম্যাট আছে। এবার বুঝছো, নোটিশও ওই একটা প্যাটার্ন ফলো করে লেখা উচিত। তো 5টা প্যাটার্ন বা ফরম্যাট আমরা ফলো করব, তারপরে আমরা একটা অ্যাকচুয়াল নোটিশ দেখব, তাইলেই মোটামুটি পুরো জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, প্রথম কথা যেটা, ইনশাল্লাহ স্যার। দেখো পেজটা শুরু করবা যখন, মাইকগুলো অফ থাকবে, হ্যাঁ। আচ্ছা, পেজটা শুরু করবা যখন, আমরা পেজটাকে যদি চিন্তা করি, এইখানে এটা যে রাইট সাইডে আমি একটু আঁকাই, এটা হচ্ছে আমার একটা পেজ, হ্যাঁ। নোটিস তুমি একটা বক্স করতে পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু যদি কেউ বক্স করে লিখো জিনিসটা একটু সুন্দর হয়, হ্যাঁ। তাহলে পেজের মধ্যে আর একটা কি করলা, এই যে এরকম বক্স করলা। পেজে তো এরকম মার্জিন থাকবেই, হ্যাঁ। এটা হচ্ছে ধরো ফুল পেজ, হ্যাঁ। এই যে এখানে মার্জিন, বুঝতে পারতেছো? এটা মার্জিন। জি স্যার। একটু একটু এলোমেলো হইলো, দাঁড়াও আমি একটু আবার ক্লিয়ার করি। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের মার্জিন, এইখানে বক্স করলা, হ্যাঁ। বক্সটা একদম হচ্ছে আহ, ইয়া করবা, এত জায়গা রাখার দরকার নেই, একদম লাগাই দিবে এখানে, একদম মানে পুরো পেজটা যেন সুন্দর করে কভার করা যায়, এরকম করে, হ্যাঁ। একটা বক্স করবা, না করলেও হয়, কোনো সমস্যা নাই, বক্স করে অনেকে লিখতে পারো। চাইলে নিজের মতো করে যদি সুন্দর তোমার খাতায় লেখা লিখলে যেন সুন্দর মনে হয়, সেভাবেই তুমি রিপ্রেজেন্ট করবা। তো বক্স অ্যান অপশন, তুমি চাইলে করতে পারো, না করলেও সমস্যা নেই। আচ্ছা, তো বক্স যদি করো বা না করো, যেটাই হোক হোক না কেন, প্রথমেই কি করতে হবে, নাম্বার ওয়ানে দেখো, নোটিশের মাঝ বরাবর তোমাকে কি লিখতে হবে। দেখো, তুমি যে প্রতিষ্ঠান বা যে ইনস্টিটিউশন থেকে তোমার হচ্ছে নোটিশটা লিখবা, সেই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা দিতে হবে, এবং যে বিভাগ থেকে নোটিশ করা হচ্ছে সেই বিভাগের নাম লিখতে হবে, এবং নিচে নোটিশ কথাটা লিখে টান দিতে হবে। কি বললাম? স্কুল কলেজ বা যে কোনো প্রতিষ্ঠান থেকে নোটিশ লিখছো সেটার নাম ঠিকানা, আর যেই বিভাগ থেকে দিচ্ছ সেইটা, আর নোটিশ কথাটা লিখে নিচে টান দিতে হবে। তাহলে এটার কিরকম রিপ্রেজেন্টেশন হতে পারে, দেখো এখানে আমি এক্সাম্পল করছি একটা, যে SLR আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ, ঠিক আছে, এটা কোটালীপাড়া। এটা একটা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা, বুঝা গেছে প্রথম লাইনে এটা। জি স্যার। এরপরে আছে হচ্ছে, দেখো প্রিন্সিপালের অফিস থেকে নোটিশটা যাচ্ছে, তাই না? এটা তোমার রিলেভেন্ট, যেই টপিকে তোমার কোশ্চেন আসবে, সেই রিলেভেন্ট তোমার হচ্ছে অফিসের নাম দিতে হবে, যে কোন ডিপার্টমেন্ট থেকে যাচ্ছে। ঠিক আছে, তোমার হতে পারে এটা অন্য ডিপার্টমেন্ট থেকেও আসতে পারে, প্রিন্সিপাল অফিস থেকে না এসে অন্য ডিপার্টমেন্ট থেকেও আসতে পারে, সেটা টপিক ওয়াইজ তুমি খেয়াল করবা। আমরা যখন প্র্যাকটিস করব কোনটা থেকে হয়, কোন বিষয়ে কোনটা থেকে হয়, এগুলো আমরা দেখতে পারবো। তো বেশিরভাগ হচ্ছে প্রিন্সিপাল অফিস থেকেই, আর যেহেতু বলা কিছুই থাকে না, তুমি প্রিন্সিপাল অফিস থেকে জিনিসটা দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো কি বলছি, এই যে নোটিশ কথাটা লিখে একটা টান দিতে হবে, তাই না? নোটিশ কথাটা স্যার লিখে দেখো একটা টান দিয়েছে নিচে। হ্যাঁ, কি বলো, শুনতেছি। স্যার, দি প্রিন্সিপাল লিখলে হবে নাকি অফিস অফ দ্য প্রিন্সিপাল লিখতে হবে? না, অফিস অফ দ্য প্রিন্সিপাল লিখতে হবে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। প্রিন্সিপালের অফিস থেকে। অফিস থেকে, কারণ প্রিন্সিপাল তো আর নোটিশ দিচ্ছে না, না, সে অফিস অ্যাপ্রুভ থেকে দিতে করবে হবে। নোটিশটা, হ্যাঁ। এটা এইটা প্রিন্সিপালের অফিস বা পুরো ডিপার্টমেন্ট থেকে যাচ্ছে, অ্যাপ্রুভ করবে বা ডেলিভার করবে, হয়তো সাইন করবে প্রিন্সিপাল, সেটা আলাদা বিষয়, বাট
আহ পুরো ডিপার্টমেন্ট থেকে যাবে। ওকে, তাইলে আমরা কোন ডিপার্টমেন্ট বা বিভাগ থেকে যাবে সেটার নাম লিখলাম। তাহলে এইভাবে জিনিসটাকে প্রথমে মাঝ বরাবর লিখতে হবে। তাহলে ওই যে আমাদের বক্সটা ছিল, বক্সের এই যে এই মাঝ বরাবর এই তিনটা লাইন এভাবে যাবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে বাম পাশে নিচের লেখাটুকু লিখতে হবে, সেটা হচ্ছে নোটিশের একটা নাম্বার দিতে হবে। প্রত্যেকটা ইনস্টিটিউশনে একটা নোটিশের ট্র্যাকিং নাম্বার থাকে, বুঝতে পারছো? ধরো প্রথম 10 নাম্বার নোটিশ যাচ্ছে, ইনস্টিটিউশন খোলার পরে থেকে 10 নাম্বার নোটিশ আজকে যাচ্ছে। 10 নাম্বার নোটিশ লিখতে হবে, একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশের পরে হয় কি, ওই যে ইনস্টিটিউশন আছে সেইটার হচ্ছে শর্ট ফর্ম লেখে। যেমন এখানে SLR আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ, তাহলে SLR AGUC। এই দেখো SLR AGUC। আর কোন বছরে দিচ্ছ সেইটার বছরের নাম। 2025 এখন, তাই না? কত, 2025 যাবে। তো তুমি এইভাবে নোটিশের একটা ট্র্যাকিং নাম্বার বা নোটিশ নাম্বার বলে, ঠিক আছে, সেটাকে লিখতে হবে এই যে NO দিয়ে। এই যে দেখো 206 নাম্বার নোটিশ, ওই যে শর্ট ফর্ম লিখবা, আর হচ্ছে 2025 সালে দিচ্ছ সেটা লিখবা। এটুকু বুঝছি। জি স্যার। এটা কোথায় লিখবো? এটা হচ্ছে বাম পাশে। তাহলে এই যে বক্স ছিল, বক্সের এইখানে তিনটা লাইন, এই বাম পাশে নোটিশ নাম্বার, আর এইটারই বরাবর এই যে ডান দিকে হচ্ছে তারিখ, ডান পাশে তারিখ, ডেট দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই পর্যন্ত হইলো। এরপরে হচ্ছে নোটিশের বডি লিখতে হবে, যে তুমি কি জানাবা সেই তথ্যটা নোটিশে লিখতে হবে, যে 4 নাম্বারে দেখো। তারপর বক্তব্য তুলে ধরতে হবে। আর বক্তব্য সাধারণত এই যে বিভিন্ন স্টাইলে শুরু করা যায়, সেই স্টাইল গুলো আমরা একটু পরেই দেখবো। এখানে একটা লিখছি দেখো, দিস ইজ ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট। হ্যাঁ, এইভাবে জিনিসটাকে শুরু করতে হয়। যে এটার বাংলা কি দেখো, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে। আমরা বাংলা এরকম পড়ি না নোটিশটা, এভাবে জি কিন্তু স্যার। নোটিশটা শুরু করে। তো এইটা হচ্ছে নোটিশ লেখার একটা ফর্মাল ওয়ে। তুমি যে কোনো ভাষায় ওইভাবে না লিখে এইভাবে শুরু করা নোটিশটা বেটার। আচ্ছা, তাহলে এইটা 4 নাম্বারে আমাদের বডি গেল, নোটিশের বডি। লাস্টে হচ্ছে নোটিশ দাতার নাম এবং পরিচয়। এই দেখো, এবার নোটিশ দিচ্ছে কে? এবার দিচ্ছে প্রিন্সিপালের ইনফরমেশন। হ্যাঁ, যে প্রিন্সিপাল কে তার নাম দিলা, সে হচ্ছে প্রিন্সিপাল, তার ডেজিগনেশনটা দিলা, এবং কোন স্কুল বা কলেজের সে প্রিন্সিপাল সেটা লিখতে হবে এই যে বাম পাশে নিচে। বুঝতে পারছো? জি স্যার। আমরা একটা অ্যাকচুয়াল নোটিশ দেখি, আমরা একটা অ্যাকচুয়াল নোটিশ দেখি, তাহলে এই পুরা জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, বলো কি কোশ্চেন তো। স্যার বইয়ে REX নম্বর দেওয়া আছে, ওটা কি নোটিশ নম্বর হ্যাঁ, দিব? ওইটাই নোটিশ নাম্বার, হ্যাঁ, রেফারেন্স নাম্বার বলে এটা। রেফারেন্স। রেফারেন্সও বলা যায়, আচ্ছা অথবা তুমি NO দিয়েও লিখতে পারো, অ্যাজ ইউ উইশ, ঠিক আছে। তাহলে দেখো, এখানে কোন উপলক্ষে কলেজ বন্ধ দিলে, হইতে পারে সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন, রমাদান ভ্যাকেশন, ঈদ ভ্যাকেশন, পূজার ভ্যাকেশন, যে কোনো ভ্যাকেশনের নোটিশ তো লিখতে হয়। সেই নোটিশটা এই যে দেখো, ধরো এই স্কুল কলেজই একটা ধরলাম, SLR আদর্শ গভর্নমেন্ট কলেজ, সেটা একটু মাইক গুলো অফ থাকবে। বারবার আমি অফ করে দিচ্ছি, এটা এটা ডিস্টার্ব হয়, হ্যাঁ, এটা এটা ঝামেলা হচ্ছে। দেখো, অফিস অফ দ্য প্রিন্সিপাল অফিস থেকে যাচ্ছে, নোটিশ টান দিয়েছি, বাম পাশে রেফারেন্স নাম্বার বা নাম্বার নোটিশের, ডান পাশে ডেট, তারপরে বডি, তারপরে হচ্ছে এই ডান পাশেও দিতে পারো, এটা বাম পাশেও দিতে পারো, ডান পাশে দিলেও হয়, সমস্যা নেই। তো প্রিন্সিপালের নাম, কলেজের ডেজিগনেশন, কলেজের নাম। দেখো, এতক্ষণ যেটা পড়লাম সেটুক সেটুক বুঝছি কিনা পুরা, কিভাবে লিখতে হবে। এবং এই যে দেখো, একটা বক্স করেছি, তাই না? এই বক্সের মধ্যে জিনিসটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবা। এবার আসো এই যে বডি, এবার এই বডি নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে। এই বডিটা লিখতে হইলে কিভাবে লিখলে ভালো মার্কিং আসে? কারণ দেখো, এখানে কয়টা লাইন, 2 থেকে 3টা লাইন, তাই না? কিন্তু মার্কিং দেখো, এই ফরম্যাট ফলো করলে ভালোভাবে লিখলেই 4 মার্ক পাওয়া যায়, কারণ পুরাটাই ফরম্যাট অনুযায়ী। এখানে একটা ফরম্যাট, এখানে এই যে সবই ফরম্যাট, তাই না? মাঝখানে 2 থেকে 3টা লাইন লিখতে হয়, তো এখানে লিখার কিছু নাই তেমন একটা। কথা বুঝে গেছে? তো জি এখন স্যার। এই 2-3 লাইন যেন ভালো করে লিখি এবং সেই অনুযায়ী ভালো মার্ক পাই, সেটা কি? প্রথমে কিছু জিনিস ফলো করতে হবে, যে 50 থেকে 70 ওয়ার্ডের মধ্যেই লিখে ফেলতে হবে, মানে খুব শর্ট। কারণ নোটিশ মানুষ জাস্ট এক নজর দেখলেই যেন তথ্যটা পেয়ে যায়, এটা চিন্তা করে লিখতে হবে। কিছু কিছু বইয়ে আমি দেখি নোটিশ লিখে হচ্ছে হাফ পেজ, হ্যাঁ, বা 15-20 লাইন, 10-15 লাইন নোটিশ লিখে রাখছে। এটা তো নোটিশ হইলো না। হ্যাঁ,
নোটিশটা হবে 2-3 থেকে বড় জোর, ওই যে 50 থেকে 70 ওয়ার্ড, মানে 4 থেকে 5 লাইন বড় জোর। ঠিক আছে, 4 থেকে 5 লাইনের মধ্যেই তোমার নোটিশটা ক্লিয়ার করতে হবে। তাইলে কি হলো, ইনফরমেশনটা যে দেখবে সে অল্প একটু পড়লেই পুরো জিনিসটাকে জানতে পারবে নাকি। তো শর্টকাটে লিখতে হবে, নোটিশটা এত বড় করার কিছু নেই। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা অবশ্যই যেহেতু ইনস্টিটিউশনাল একটা সিচুয়েশনে কাজ করে, এটা ফর্মাল ওয়েতে হইতে হবে। হ্যাঁ, এবং এই যে এখানে তোমার হচ্ছে যে কোনো ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ না করে ফর্মাল ভাষায় লিখতে হবে, ইংলিশটা ওইরকম ফর্মাল ওয়েতে লিখতে হবে, এবং প্যাসিভ ভয়েস ইউজ করে লেখার যথাসাধ্য চেষ্টা করতে হবে। ওই যে দিস ইজ টু ইনফর্ম ফর দ্য অল কনসার্ন, হ্যাঁ, এটা প্যাসিভ ফর্মে লেখার চেষ্টা করতে হয়। এটা যদি বলতো যে উই ওয়ান্ট টু ইনফর্ম অল অফ ইউ, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে হইতো, তাই না? বাট আমরা যখন এটাকে ঘুরায় বলছি দিস ইজ ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট, এটা কি ঘুরায় বলছি, প্যাসিভ করে বলার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখবো একটা দুইটা পড়লে এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। তাহলে সহজ শব্দ ইউজ করতে হবে, দেখো ইজি ওয়ার্ড ইউজ করতে হবে, এখানে কঠিন ওয়ার্ড ইউজ করার কোনো অপশন নাই বা দরকার নাই, যেন এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড, তাই না? দেখো সবার জন্য বোধগম্য হয়। তো এই জিনিসগুলো ফলো করে লেখার চেষ্টা করতে হবে, এবং একটি বক্সে সুন্দরভাবে উপস্থাপন করলে জিনিসটা দৃষ্টিনন্দন হয়। মোটামুটি এই হচ্ছে নোটিশ লেখার আগে জানার বিষয়। একটু আমার ক্লিয়ার হয়েছে কিনা আগে আমাকে একটু বলো। জি স্যার। ঠিক আছে, তাহলে এরপরে আমি জাস্ট এই প্রথমটা একটু পড়াই দিব, বাকিগুলো তোমরা পড়বা, আমরা পরের দিন আলোচনা করবো, সমস্যা নেই, আজকে জাস্ট একটু পড়াই দিই। তাহলে কোনো ছুটি উপলক্ষে নোটিশ দিচ্ছি, সেক্ষেত্রে দেখো এগুলো তো ফরম্যাট বললামই, স্কুল কলেজের নাম ঠিকানা, প্রিন্সিপাল অফিস থেকে যাচ্ছে, নোটিশ লিখে টান দিব, বাম পাশে রেফারেন্স নাম্বার 214 নম্বর নোটিশ, শর্ট ফর্ম ইনস্টিটিউশনের, হ্যাঁ, এবং কত সালে দিব, 2025 সাল, ডেট দিব, যেই এই ডেটটা একটু বলতে হবে, হ্যাঁ, এটা আমরা একটু পরে বলতেছি। বারবার অন হয়ে যাচ্ছে তামান্না আক্তারের মাইক, প্লিজ তোমার মাইক গুলো অফ করো। স্যার এই নাম্বারটা কি যে কোনো নাম্বার দিব? হ্যাঁ, এখানে বলতেছে যে কোনো নাম্বার, এখানে নাম্বারের কোনো আহ ইয়ার দরকার নেই, তুমি তোমার মন খুশি মতো নাম্বার দিবা। বাট এই যে শর্ট ফর্মটা তুমি যে ইনস্টিটিউশন দিচ্ছ সেটা দিবা, এবং বছরটা তো অবশ্যই যেই বছরে দিচ্ছ সেটাই রাখতে হবে। আচ্ছা, ওকে, যেটা বলতেছিলাম, তাহলে নোটিশের বডিটা দেখো, দিস ইজ হেয়ার বাই নোটিফাইড। দেখো দিস ইজ হেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল টিচার্স। এই যে দিস ইজ হেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন, দেখো এটা একটা প্যাটার্নে আমি কিন্তু শুরু করছি, তাই না? তো তোমরা যে কোনো একটা স্টাইল প্রথম লাইনের জন্য মনে রাখতে পারো। উপরে একটা স্টাইল বলছি না, দেখো এই যে দিস ইজ ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট, এটা ভাবে শুরু করতে পারো। আবার এখানে যেটা বলছি যে দিস ইজ হেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন, বা যারা যারা বলবো তাদের, যে কোনো স্টাইল তুমি ফলো করতে পারো স্টার্টিং এ। ঠিক আছে, যেটা ভালো লাগে সেভাবে ফলো করতে পারো। তো যে কোনো একটা মনে রাখলেই তো তোমার জন্য এনাফ, সবগুলো তো আর মনে রাখতে হবে না, যে কোনো একটা স্টাইল তুমি মনে রাখবা, তাইলে সবকিছুর সাথে ইউজ করতে পারো। তাহলে all the teachers, students and office staffs that the college shall remain closed on account of, দেখো তাহলে সবার জন্য জানানো যাচ্ছে, টিচার স্টুডেন্ট এবং স্টাফদের জন্য জানানো যাচ্ছে যে ক্লোজড থাকবে অন অ্যাকাউন্ট অফ, মানে জন্য, কিসের জন্য, এখানে টপিকের নাম লিখবা, সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশন, যে টপিক সেই টপিকের নাম লিখবা, ফ্রম কত 4/5/2021 থেকে 10/5/2021 পর্যন্ত। আর কলেজ খোলা থাকবে, রিজিউম ফাংশনিং অন 11 তারিখ থেকে খোলা থাকবে, এভরিবডি ইজ টোল্ড টু নোট প্লিজ। তাহলে দেখো 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, 11 তারিখ থেকে খোলা থাকবে, তাহলে নোটিশ তোমাকে দিতে হবে দেখো এই 4 তারিখের আগে অবশ্যই। খেয়াল করো এইখানে এই যে ডেটটা ফ্যাক্টর করে, এই ডেটটা এখানে ফ্যাক্টর করে, যে তুমি দেখো 3 তারিখে নোটিশ দিতে হবে অবশ্যই, যেহেতু 4 তারিখ বন্ধ ঘোষণা করতেছো, আগের দিন বা একদিন আগে 2 দিন আগে তো অবশ্যই নোটিশ লিখতে হবে। তো ওই সময় কত তারিখে তুমি বন্ধ লিখতেছো সেটা অনুযায়ী এখানে ডেট অবশ্যই ক্যালকুলেট করে লিখতে হবে। কথা বুঝে গেছে? আচ্ছা, বুঝে থাকলে ভালো, আমরা পরবর্তী দিন এগুলো প্র্যাকটিস করবো, আর তোমরাও নোটিশের জিনিসগুলো একটু দেখে আসবা, এবং যেখানে যেগুলো আছে আমি দিয়ে দিব, কিছু নোটিশ তুমি পড়ে আসবা, ঠিক আছে? ড্যাশ আছে, ড্যাশে কি বলছো স্যার?